বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু প্রথমেই আলোচনায় আনতে চাই যে আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার চার্জশিট হচ্ছে, বেশ কয়েকটি মামলার ইতিমধ্যেই চার্জশিট হয়েছে এবং একটি মামলায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তার প্রাক্তন এবং বর্তমান তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। তাদের মধ্যে 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্যান্টনমেন্টের ভেতরে একটি কারাগার ঘোষণা করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি যা বলছেন যে এদেরকে আসলে আদালতে হাজির করতে হবে, অন্যদিকে এদের বিরুদ্ধে ওয়ারেন্টি সহ হয়নি, সেটাও আবার যখন হেফাজতে নেওয়া হয়েছে সেই আলোচনাও করা হয়েছে সব মিলিয়ে। এবং সিভিল সোসাইটির মধ্য থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা বলছেন যে এদের বিচার আসলে সিভিল কোর্টেই হতে হবে, কিন্তু এটা বোঝা যায় অনেকে আবার বলছেন যে এদের বিচার আসলে সামরিক আইনই হওয়া উচিত আর্মির ডিসিপ্লিনের জন্য। এর আগে এইসব বিষয় নিয়ে সেনাপ্রধান কিছু কথাবার্তা আকার ইঙ্গিতে বলছিলেন এবং সামগ্রিকভাবে যে রাজনীতিতে এখন যা ঘটছে সেগুলো নিয়ে তিনি আগে বেশ কয়েকবার সতর্ক করেছেন, যদিও তিনিও নানামুখী আক্রমণের শিকার বিভিন্ন মহল থেকে। এবং তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেছিলেন, কাদা ছড়াছড়ি বন্ধ করতে বলেছিলেন এবং একসময় তিনি এটাও বলেছিলেন যে পরে আমাকে দোষী করতে পারবেন না। এবং আজকের লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে সেই বিভাজন, সেই কাদা ছড়াছড়ি এটা খুবই এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে। ক্যান্টনমেন্ট গড়িয়ে দেবার কথা হচ্ছে, সেনাপ্রধানকে সরিয়ে দেবার কথা হচ্ছে, নানান কিছু। সো আমি আপনাদের দুজনের কাছ থেকেই একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে একজন এবং এক সময়কার গণ-অভ্যুত্থানের সূচনাকারী হিসেবে আমি বলবো মিস্টার ঢালী, এবং মিস্টার এম এ আজিজও বিভিন্ন সংগ্রামে ছিলেন সাংবাদিকদের নেতা সাংবাদিক হিসেবে। আপনাদের কাছে বুঝতে চাইছি সিচুয়েশনটাকে আপনারা আসলে কীভাবে দেখেন, কী হচ্ছে, আইডিয়াল সিচুয়েশন কী হওয়া হচ্ছে, কী হচ্ছে এবং কী হতে পারে ভবিষ্যতে? একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপুল একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারকে জনগণ এখানে অধিষ্ঠিত করেছে ক্ষমতায় জনগণের ইচ্ছায়, এবং তাদের প্রধান কাজ হচ্ছে কিছু কিছু সংস্কার আর নির্বাচন। কেন সংস্কার একটা চলমান বিষয়, এটা শেষ হওয়ার না, তো কাজেই আর নির্বাচন তো অনির্দিষ্টকালের জন্য রাখা যায় না। এই কাজটি করতে গিয়ে আমাদের এই সরকারের যেটা উচিত ছিল, সকল পক্ষগুলোকে, নির্বাচনের যারা স্টেক হোল্ডার তাদের সকলের সাথে আলাপ করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেন জানি আমার মনে হচ্ছে এই সরকার কোন উদ্দেশ্যে, কোন অভিপ্রায়ে একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে দেওয়ার একটা সেই কূটনৈতিক আশ্রয় নিচ্ছে। এবং সেই জায়গাটার থেকেই আপনি যে কথাটা আজকে বললেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সেন্সিটিভ একটা জায়গা। সেনাবাহিনী সবসময় সেন্সিটিভ জায়গা, কারণ দে আর ডিসিপ্লিন ফোর্স, দে হ্যাভ গট আর্মস ইন দেয়ার হ্যান্ড। এটা হলো তাদের সবচেয়ে বড় শক্তি। এবং আমরা সবসময় বলে থাকি যে লাস্ট রিসোর্ট, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, তো তাদের সাথে আচরণটা তো আমাদের সেইভাবেই করা উচিত যদি তাদেরকে লাস্ট রিসোর্ট মনে করি। এবং আইসিটির থেকে 15 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বা 29 জনের নামে আপনার, যদি কেউ, আমি বলছি না যে তারা অপরাধ করেনি, সে সেনা কর্মকর্তা হোক, সিভিল হোক, রাজনীতিবিদ হোক, মানবতা বিরোধী অপরাধের সাথে যেই জড়িত তার অবশ্যই সর্বোচ্চ সাজা তার প্রাপ্য। এখান থেকে সে কোনো ধরনের ইনডেমনিটি পেতে পারে না। কিন্তু এখানে কতগুলি প্রশ্ন থেকে যায়, সেনাবাহিনীর মতো একটা সেন্সিটিভ জায়গা, এতগুলো অফিসারকে আপনি করতে গিয়ে, এটা নিয়ে আমার মনে হয় গ্রাউন্ড ওয়ার্ক করা উচিত ছিল আগেই, সেনাবাহিনীর সাথে আলাপ করা,
হ্যাঁ, এটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত। সেনাবাহিনী কিন্তু এই জায়গায় একটা কথা স্পষ্ট বলেছে, দুইটা কথা বলছে আইএসপিআর এ। আমার মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আর মেজর জেনারেল, আই ডোন্ট নো, মেজর জেনারেল, মেজর জেনারেল হাকিম, উনি বলছে আমাদের এই সেনা কর্মকর্তারা তারা দুই জায়গায় ডেপুটেশনে ছিলেন। একটা হচ্ছে র্যাব, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, আরেকটি হচ্ছে ডিজিএফআই, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীন। তাদের কোনো দায় দায়িত্ব সেনা সদরের উপর বর্তায় না, এই কথাটা স্পষ্ট। সেকেন্ড আরেকটা কথা বলেছেন যে যেহেতু সেনাবাহিনীর একটা নিজস্ব বিচার ব্যবস্থা আছে, এআরআই বলে, আর্মি রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন, আর একটা আছে এআরআর, আর্মি রুলস অ্যান্ড রেগুলেশনস। সেই রেগুলেশনস বলে কোনো সার্ভিং সেনা কর্মকর্তার বিচার, সে কোর্ট মার্শাল হয় বা আরো উন্নত, তাদের 3-4টা কোর্ট আছে, জাজ অ্যাডভোকেট আছে, এবং আপনি আবার চাইলে সিভিল থেকেও লয়ার আপনি নিতে পারেন। ওখানে এমন কোনো বাধা নেই, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলায় আমরা দেখেছি। না, স্বাধীনোত্তর বাংলাদেশ আমার বাবাই ছিলেন, আমি জানি যে লয়ার ছিলেন। তো তারা কিন্তু এই প্রশ্ন উত্থাপন করেছেন, এবং তাজুল ইসলাম সাহেব বলেছেন যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু তারা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি। আর সেনাবাহিনী বলেছে সেনা আইনের ধারায় তাদেরকে আমরা সেনা হেফাজতে নিয়ে এসেছি। আবার তাজুল ইসলাম পরের দিনও বললেন যে আমরা এখনো তাদেরকে আমাদের আদালত নির্ধারণ করবে তারা কোথায় থাকবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সাইন করে ওই আদালতকে আমি বলবো অবমাননা করে, অগ্রাহ্য করে সেনাবাহিনীর তাদের যে 54 ইঞ্জিনিয়ার ব্রিগেডকে কারাগার হিসাবে, তাইলে তারা কি তাদেরকে কারাগার দিয়ে দিল, তাহলে তারা সারেন্ডার করলো কোথায়? হোয়ার দে হ্যাভ সারেন্ডার্ড, নট টু দি আইসিটি। এই যে এটা কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু শুরু, বিচারের শুরু। এবং আবার বেশা তাজুল বলেছেন যে তিনি এটা জানেন না, তারা জানেন না। এবং আমি মনে করি এবং আদালতে তাজুল ইসলাম সাহেব এবং আরেকজন যেটা বিচারক আছে নজরুল ইসলাম সাহেব, যে তার চাকরি থাকাকালীন অবস্থায়, এলপিআর এ থাকা অবস্থায় যিনি আবেদন করছিল এই আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচারের ইয়েতে, তাই না? সেটা একটা অনৈতিক আবেদন করছিল, অনৈতিক। প্রসিকিউটর হতে চাইছিল। সেটা একটা অনৈতিক আবেদন, কারণ সে তখনও এলপিআর আছে। তারা জামাতে ইসলামের যে রাজনীতির সাথে এরা সরাসরি যুক্ত। জামাতের এই 14 মাসের যে কর্মকাণ্ড, এই 14 মাসের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা এই নির্বাচনটাকে এই মুহূর্তে চাচ্ছে না, এবং যে কোনোভাবেই হোক এই নির্বাচনে যে কোনো ধরনের একটা গোলমাল পাকায়া নির্বাচনটাকে দূরে ঠেলে দিলে তাহলে তাদের জন্য লাভবান হয়। বিএনপি ক্ষমতায় না আসতে পারলে পরবর্তী ক্ষমতায় আসার তাদের যে সুকৌশল, যে চক্রান্তের অংশ হিসাবে আমি মনে করি আইসিটি এই কাজটা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনী এবং আইসিটিকে এই মুখোমুখি দাঁড় করানোর আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের আইন মন্ত্রণালয় আছে, আইনের লোক আছে, আমরা এগুলো আলোচনা করে উই কুড সলভ ইট। দেশে একটা ইলেকশন সামনে, সেই অবস্থায় সেনাবাহিনী ইম্পর্টেন্ট পার্ট অফ ইলেকশন। আজকে যদি সামনে ইলেকশন হয় কোনো কারণে, হওয়ার কথা ফেব্রুয়ারিতে, যদি আমি এখনো বলি যদি হয়, এবং সেনাবাহিনী যদি নির্লিপ্ত ভূমিকা পালন করে, সেই নির্বাচনটা কি এই এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনকার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখনকার পুলিশ, বিডিপি, তাদের দিয়ে কি এই নির্বাচন করা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। ইউনূস সাহেব নির্বাচন শুরু করতে পারবেন,
কিন্তু শেষ করে যেতে পারবেন না। এই অবস্থায় জি। কেন আমরা দেশকে আজকে আমরা আমি ব্যক্তিগতভাবে বারবারই সেনা আইনের বিরুদ্ধে আন্দোলন করছি এবং প্রতিটি সেনা আইনে প্রতিটি মার্শালের সময় পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত প্রতিটি মার্শালে আতাউর রহমান ডালি অ্যারেস্ট হয়েছে। কি কারণে? যে আমরা জনগণের শাসন চাই, মার্শাল্য চাই না। কিন্তু এখন বার্ধক্যে এসে দীর্ঘদিন রাজনীতি করার পরে নিজেকে প্রশ্ন করতে চাই, যাদের বিরুদ্ধে আমরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করলাম, মার্শালের বিরুদ্ধে আন্দোলন করলাম সিভিল শাসনের জন্য, এই সিভিল শাসকরা কি একজনও এই সেনাবাহিনীর থেকে উন্নত কোনো শাসন এই দেশের জনগণকে দিতে পেরেছে? পারে নাই। কি কারণে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে এই কিছু হইলে বলে অগণতান্ত্রিকরা ক্ষমতা নিছে, আর তোমরা কত গণতান্ত্রিক এই 16 বছরে তো আমরা দেখছি, এর আগেও দেখছি। কাজেই দেশকে আমি মনে করি জিল্লুর ভাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন। দেশকে গভীর সংকটে নিয়ে যাওয়ার জন্য আজকে এটি করা হচ্ছে। আমি আহ্বান জানাবো সেনাবাহিনী, এই যে উপদেষ্টা মণ্ডলী, এরা এটা যাতে বসে আলোচনা করে এই জিনিসটার সুরাহা না করে এটা খুব শুভ লক্ষণ আমাদের জন্য। মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, ঢালি ভাইকে ধন্যবাদ। দেখেন, আমি বহু আগে, গত ইলেকশনের আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার মনে হয় সেটা এখন কার্যকরী হতে যাচ্ছে। এখন পুরোপুরি ফাঁদে বাংলাদেশ পড়েছে। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ভারত যতক্ষণ পর্যন্ত তাদের টার্গেট অ্যাচিভ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে শান্তি আসতে দিবে না। ধরেন আর্মির কথা যেটা বলেছেন, আর্মিতে ধরেন আমার তো আত্মীয় স্বজন ছিল, এখন নাই। কারণ আমার কারণে, আমার গুণের কারণে তারা সব প্রমোশন হয় নাই, চলে গেছে বিদেশে, কেউ বাইরে বিদেশি ফার্মে চাকরি নিছে। যাই হোক, যেটা হচ্ছে আর্মিতে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিটা মূল। যা অর্ডার দেবে সিনিয়র, জুনিয়র তাই মানতে হবে। এখানে কিন্তু এইটা নাই যে জুনিয়র যে অর্ডার মানবে, কিন্তু ওই জুনিয়র যদি কোনো অঘটন ঘটায় তার জন্য কিন্তু আবার কোর্ট মার্শাল আছে। ভারতে কিন্তু কোর্ট মার্শালে যদি কারো বিচার হয় সেটা সিভিল আদালতে যেতে পারে, আইন আছে, কিন্তু বাংলাদেশে সেটা নাই। এখন যেটা হতে পারত সমাধান, যে যখন আর্মি নিয়ে অনেক কথা, তখন আর্মিকে আগেই, কিন্তু আর্মি এই যে এখন যে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে আগেই কোর্ট মার্শালের নামে চাকরি টাকরি খেয়ে একটা কিছু সেটেল করে ফেলা উচিত ছিল। কারণ যারা ডিএফএ আছে, তারা প্রধানমন্ত্রী যা বলছে তারা শুনতে বাধ্য হয়েছে। যারা হোম মিনিস্ট্রিতে ছিল, হোম মিনিস্ট্রি যা বলছে তা বলতে বাধ্য করেছে, তারা তো একথাই বলবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে 15 জন সার্ভিং সিনিয়র অফিসারের কিন্তু চাকরি গেছে। এই মামলায় কেস হওয়ার সাথে সাথে তাদের এই ট্রাইব্যুনালে কিন্তু আইন করছে, যখনই ট্রাইব্যুনালে কেস উঠবে, কেউ কোনো চাকরি করলে তার সাথে সাথে চাকরি যাবে, চাকরিটা চলে, সবার চাকরি। কিন্তু এটাই বা কেমন আইন? বিচারে প্রমাণিত হবার আগে একজনকে আপনি, না, এটা তো আমরা কোনো ডেমোক্রেটিক গণতান্ত্রিক আইনের ভিতরে জুডিশিয়াল প্রসেসের তো একটা সাধারণ নর্মস হচ্ছে, কেউ যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সবাই ইনোসেন্ট। আমাকে আত্মপক্ষ সমর্থনে সেটা তো আছে, সেটা তো আছে। আমি ইনোসেন্ট হিসেবে বলছি যে এটা তো ধরেন শেখ হাসিনার সময়ে ট্রাইব্যুনাল করা, কাদের মোল্লার সেটা তো যাবজ্জীবন হয়েছিল, সেটাকে ফাঁসিতে, হ্যাঁ, একটা মব তৈরি করে আপনার আইন পরিবর্তন করে আপিল করার সুযোগ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে তাকে ফাঁসি দেওয়া হলো। তো এটা তো ট্রাইব্যুনাল তো সরকার যা চায় সেইভাবে খেলে, সেইভাবে আইন করে। ট্রাইব্যুনাল তো পরেও আইন করছে, শেখ হাসিনার সময় করছে, এখনও করছে। যেমন এই যে চাকরি যাবে, এটা পরের ব্যাপার, পরে এটা যুক্ত করেছে। শেখ হাসিনার সময় যেটা হয়েছে সংসদ হয়েছে, যে ধরনের সংশোধনী হোক না কেন, সংশোধিত হয়েছে, সংশোধিত, এটাও ঢুকাইছে, এটাও এখানে। না, আমি বলছি এখন যেটা হলো আইন যেটা সংশোধন হচ্ছে, সেটা তো সংসদ কর্তৃক অনুমোদিত না, ভবিষ্যতে হবে। আমি ভবিষ্যতে এটা রেসিপ্রোকেট হতে পারে, নাও পড়তে পারে, এটা তো আপনি জানেন না। এটা কি
হোম মিনিস্ট্রি বানায় দিছে, না ক্যাবিনেটে অনুমোদন হয়েছে, আমরা তো কিছু জানি না, করছে এটা অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে অর্ডার হয়েছে। তা আমার কথা হচ্ছে যে 15 জন সার্ভিং জেনারেলের চাকরি চলে গেছে, তাদেরকে আপনার সাথে সাথে ক্লোজ করা হয়েছে। একজন এলপিআরে ছিল, আর বাকিরা ধরেন বাইরে চলে গেছে। ওই যে উপদেষ্টা ছিল আর্মি, সে তো লন্ডনে আছে, আমি জানি। তো সুতরাং এখন এই কাজটা, এটা যে অপরাধী তার বিচার হবে, এটা সত্য, কিন্তু আর্মি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আপনার আর্মিটাকে একসময় ধরেন পুলিশ নষ্ট হয়ে গেছে, পুলিশকে তো ধ্বংস করে অভ্যুত্থানের পরপর আপনার 8 তারিখে ওথ নিল, এরপরে তো অর্ধেক পুলিশ স্টেশন আর্মি অস্ত্র লুট হয়ে গেছে, পুলিশ হত্যাও করা হয়েছে, এগুলোর তো বিচার হলো না। অর্থাৎ পুলিশ শেষ, এখনো পুলিশ সোজা মাথা সোজা করে দাঁড়ায় নাই। এখন আর্মিটা ছিল, আর্মিটা তো তছনছ হয়ে গেল। তো দেশটা কার উপরে নির্ভর করে থাকবে? আপনি আর্মিটার, আপনার আইসিটিতে আপনার টোটাল 16 জন অফিসার, সিনিয়র অফিসার, লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল এই লেভেলে নিয়ে গেলেন। তো এখন এই ডিজিডিএফআই ধরেন এটা প্রধানমন্ত্রী, তাদেরকে ধরে নিয়ে সাক্ষী করতে পারতো যে আপনারা সাক্ষী দেন, আপনারা ডিজিডিএফআই ছিলেন প্রধানমন্ত্রীর অধীনে, আপনারা বলেন কি করছেন, কোনটা আপনার হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আপনারা করেছেন, চার্জ নিয়ে আইসিটিতে জিজ্ঞেস করতে পারতো। এটা তো রেসপন্সিবিলিটি, আর্মি রুলসে তো রেসপন্সিবিলিটি প্রধানমন্ত্রীর, উনি তো অর্ডার ক্যারি আউট করছে। এখন অর্ডার ক্যারি আউট করলেও উনি অপরাধ করেছে, তার জন্য আপনি বিচার হওয়ার আগেই, সব কিছু হওয়ার আগেই আপনি চাকরি খাইয়ে দিলেন, তাদেরকে গ্রেপ্তার করে ফেললেন, হ্যাঁ, তাদেরকে আবার একদিকে আপনার সাবজেল বানায় দিলেন এক্সিকিউটিভ অর্ডারে। এটা আবার কিমনে হলো? কোর্টে তো যাবে, কোর্টে গেলে তার বেল থাকবে কি থাকবে না, তাকে জেলে পাঠাবে না সাবজেল। হ্যাঁ, শেখ হাসিনা বেলও দিতে পারতো, হ্যাঁ, শেখ হাসিনা, বেগম জিয়া, তারাও তো সাবজেলে ছিল, তাই না? সেরকম কোর্ট ডিসাইড করে দিত, তখন এটা সাবজেল হতে পারত। এটা তো আমার কাছে মনে হচ্ছে তাদের সুবিধা মতো একটা গেমের অংশ। এখন এই আর্মিকে টোটালি জিরো করে আনতে চায়, যাতে কোনো প্রতিবাদী কণ্ঠই না থাকে, এরকম একটা অবস্থায়। হ্যাঁ, এবং আপনি দেখেন আইসিটির ঘিরে সব কিন্তু জামাতের লোক, সবগুলো জামাতের লোকজন। হ্যাঁ, এখন যা চাচ্ছে, হয়তো মনে হচ্ছে যে আইসিটিতে বিচার হচ্ছে, জামাতের লোক দিয়ে বিচার হচ্ছে, ব্যাপারটা তো এরকম হয়ে গেছে। যার ফলে আপনার এখন দেশটা আমার কাছে মনে হয় এত বিপদগ্রস্ত কখনো হয় নাই এই দেশটা। এই জন্য আমি কিন্তু তারেক রহমানের এক মিটিংয়েও বলেছিলাম যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দরকার ছিল, তিনি তো নাই, আপনি জিয়াউর রহমান হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি কোনো পক্ষপাতি না করতে পারেন, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন রেস্কিউ আর কি, এই দেশের রেস্কিউ আর কি, কারণ ইউনূস সাহেব তো আমার কাছে মনে হচ্ছে ওই আপনার মানবিক করিডোর, ওই আপনার আর্মি স্টেশন, তারপরে আরাকানের বারবার অপারেশন, এগুলো সমাপ্ত করে তারপরে এর ভিতরে ইলেকশন হবে, কিছু বিচারও হবে, বিচার আইসিটি দিয়ে বিচার করে, এর ফাঁসি দিছে, এর জেল দিবে, এর এই দিবে। দেশটার তছনছ হয়ে গেছে ভিতরে। এখন ইলেকশন হওয়ার মতো কোনো, এই যে ধরেন জুলাই সনদ নিয়ে আপনি বলেন তো দেখি, আপনি বলেন 84টা সংস্কার ছিল প্রস্তাব, তার ভিতরে মৌলিক সংস্কার ধরছে 40টার মতো। 40টা আমি হানা কেমনে করব বলেন? 40টার ভিতরে তো আমার একটা সচেতন নাগরিক, আমার অপিনিয়ন থাকবে না। জনগণ দেশের মালিক, আপনি 34টা সনদ দিয়ে বললেন হ্যাঁ অথবা না করেন, এটা কি পসিবল? যেমন পিআর সিস্টেমের আমি ঘোরতর বিরুদ্ধে, আমি মনে করি এটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। হ্যাঁ, এটা এখন হতে যাওয়া যাবে না। আমি লিখেছি সমকালে হেডলাইনের নিচে ফার্স্ট পেজে ছবি দিয়ে দিয়েছে, আমি বলেছি উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা যদি থাকে তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ নট। আমাদের দেশে আপনি দেখেন বিএনপি বলছে ছোট ছোট দলদেরকেও নিয়ে জাতীয় সরকার করবে, এখনই সিগন্যাল দিয়েছে কাজ করো। দুজন অলরেডি 2 জায়গায় গিয়ে কিন্তু ধাওয়া খাইছে। আরে 17 বছর ইলেকশন করে না বিএনপি, ওটা বিএনপির নেতাদের দিয়ে তো কনভিন্স করে সিচুয়েশন তৈরি, লোক নাই, ভর্তা খাওয়ার গেছে, বুক মিলা গেছে, দাওয়া দিয়ে দিছে। তো এখন তারাও এসে এখন কয় আমরা আনুপাতিক নির্বাচন চাই। আনুপাতিক নির্বাচন জামাত যে চায়,
যে হয়তো আনুপাতিক নির্বাচন, সব জায়গায় ভোট বেশি আছে, কিন্তু পার্লামেন্ট সিস্টেমে তাদের ভোট কম হয়। একবার স্বতন্ত্র ইলেকশন করছে, একটা পাইছে, আরেকবার পাইছে 3টা, এবারে নেই 10টা পাবে। তো এই জন্য অনুপাতে করতে গেলে সংসদে ভোট হয়তো 40-50টা পাবে, এই কারণে। কিন্তু উদ্দেশ্য এখন সেটাও মনে হচ্ছে না। উদ্দেশ্য হচ্ছে একটা গেলে আরেকটা হবে, একটা গেলে আরেকটা হবে, ইলেকশন হতে দেওয়া হবে না। এখানে আরেকটা প্রশ্ন আমি আনতে চাই মিস্টার আতাউর রহমান ঢালী, এবং মিস্টার আজিজও পরে উত্তর দিবেন এবং ওনার কথার প্রেক্ষিতে কিছু থাকলে বলবেন। সরকার যেটা আছে, এই সরকারটা নিয়েও কিন্তু এখন নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিএনপি একসময় প্রশ্ন তুলেছে, পরে আবার তারা সরকারের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েছে আপনার দল। এখন আবার বলছে যে উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্র, সন্দেহজনক তাদের ভূমিকা। ওদিকে জামাতের নায়েবে আমির বলছেন যে এদের কল রেকর্ড পর্যন্ত আছে, এরা কি ষড়যন্ত্রে লিপ্ত। এনসিপি বলছে এরা সেফ এক্সিট পাবে না, এদের নানা রকমের বিষয়, এবং উপদেষ্টাদের অনেকের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, কোনো পত্রপত্রিকায় নানা রকমের খবরও হচ্ছে। এবং সব মিলে এখন বিভিন্ন দল এই উপদেষ্টা পরিষদকে যেভাবে নানা অভিযোগে অভিযুক্ত করছে, সেটা দেখে কি মনে হয় যে আসলে এই উপদেষ্টা পরিষদ এবং প্রফেসর ইউনূসকেও টার্গেট করে মানুষ যে সব কথাবার্তা বলছে, তাদের পক্ষে আসলে আর নির্বাচন করা সম্ভব? বা যে ধরনের নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ গত 15 বছর লড়াই করেছে, রক্ত দিয়েছে, সেই নির্বাচন, নাকি আমরা আরেকটা মকারি দেখবো, আরেকটা ফার্স্ট সিলেকশন দেখব? আমার ধারণা, যদিও আপনার দলের যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, তাতে দেখা যাচ্ছে একটা নির্বাচন হলেই হলো কোনো রকমে আমরা। আমি ওই জায়গায় যাব না। আমার ধারণা, মানে ইউনূস সাহেব নিজেও যদি প্রশ্নের ঊর্ধ্বে থাকতো, আমি উপদেষ্টাদের বাদ দিলাম, তাদের তো নিয়ে প্রশ্নের শেষ নেই। ইউনূস সাহেব প্রথমে যে অনৈতিক কাজটা করলেন, ওনার সবসময় নজর থাকে ট্যাক্সের দিকে। এই সারা জীবনে ট্যাক্স কোন হামদা ফাঁকে দিবে, এবং 600 কোটি টাকা উনি কোন ইয়েতে মাফ করাইলেন? গ্রামীণ ব্যাংকের। এত বড় অনৈতিক কাজটা যেখানে ওই উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে বসে দেখি, সেদিনই তো সে উপদেষ্টা পরিষদে থাকার যোগ্যতা না। তারপরে তার বিরুদ্ধে তো মামলা ছিল, মামলা প্রত্যাহার করছে। হ্যাঁ, এটার মামলাও ছিল, বিচারের কোর্ট থেকে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সেটা করছে। ওনার যাকে আমরা মানলাম বিচারক, এত 16 বছরের পরে আইনা উনি প্রথম কাজটাই করে। সেদিনই তো উনি একটি সুস্থ, সূক্ষ্ম, নিরপেক্ষ নির্বাচন করার উনি গ্রাউন্ডটা হারায় ফেললেন। ওনার দেখা দেখি ওনার এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। তারপরে এই ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তারা তো নির্বাচন নিয়ে ব্যস্ত না, তারা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সুযোগ পাইছে, সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য এখানে কোটি কোটি আওয়ামী লীগ কোটি কোটি টাকা বানাই দিছে, হ্যাঁ, এবং এরাও কোটি কোটি টাকা বানাইতে ব্যস্ত। এবং এটার সাথে আমাদের বিএনপির কিছু টুটাফাটা নেতৃত্ব এই 5ই আগস্টের পরে তারাও এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছিল, যদিও বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু যেটা নৈতিকভাবে সঠিক হয়নি। তো এই একটা জায়গায় পুলিশ প্রশাসন সম্পর্কে বলছে যে পুলিশ প্রশাসন নির্বিকার। তারপরে আপনি সেনাবাহিনীর সাথে খোঁচানো শুরু করছেন। এই খোঁচাখুচি বন্ধ না হলে ইলেকশনটা কে করবে? ইলেকশন কোনো অবস্থাতেই এই সরকারের এখনকার যে অবস্থান, এবং পুরোপুরি আমি দেখছি বিশ্বাস করেন গত 15 দিন আমি হাটে ঘাটে বাজারে, যেহেতু সাধারণ রাজনীতি করি, বাজারে চায়ের দোকানেও বসি, মাঝে মাঝে ওয়েস্টার্ন হোটেলও 2 কাপ চা খাইতে যাই। হাঁসের মাংস খেতে যান না? হ্যাঁ, হাঁসের মাংস খেতে যান না? 300 ফিটে রাত্রি 3টায়ও গেছি, আমার ভিডিও আছে। আবার ওইখান থেকে আবার ওয়েস্টার্নে গেছে অন্যদিন, না মানে আমি বলছি 300 ফিট থেকে আবার ওয়েস্টার্নে যান। এই যে জায়গাগুলোতে গেছি জনগণের নেতা হিসাবে, সমস্ত জায়গায় আমি গত 15 দিন একটা লোক পাইনি যে আমাকে জিজ্ঞেস করে নেই, ভাই ইলেকশনটা কি হবে কিনা বলেন তো। আপনি উত্তর আমি কমপক্ষে 150 থেকে 200 বিভিন্ন স্ট্রেটার, রিক্সাওয়ালা, দোকানদার
থেকে আরম্ভ করে সাংবাদিক, সরকারি উচ্চ কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, জ্ঞানী গুণী লোক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, কেউ প্রত্যেকে খালি একটা, যেহেতু জানে যে আমি রাজনীতি করি, আমার পরিচয় একটা আছে, মনে করে ওনার কাছে হয়তো উত্তরটা ধরবে না। আমি কিন্তু ওনাদেরকে উত্তরটা আজকে বলতে পারি নাই যে না ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে যেহেতু এই সরকার আছে, কারণ আমিও এই সরকারের প্রতি আস্থাশীল না। আমি শুধু ওনাদের মুখের দিকে ফেল করে তাকিয়ে রয়েছি। হায় রে বাংলাদেশ, বারবার আন্দোলন সংগ্রাম করলাম, এই সংগ্রামের ফলে মানুষ জীবন দিল, সেই মানুষের জীবনের কোনো মূল্য রইল না, আবার আমরা বারবার পিছিয়ে যাব। এই কি সেই দেশ? এই জন্যই কি দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম? আমি আমার পিতাকে, প্রাণপ্রিয় পিতাকে মুক্তিযুদ্ধে হারিয়েছি। এটা কি এই জন্য? আবারও আমাদের নিয়ে খেলা চলছে। দয়া করে রাজনীতিবিদদের আজকে আহ্বান জানাবো, খেলা বন্ধ করেন, দেশটার দিকে তাকান, দেশটার দিকে এগিয়ে নিয়ে যান, আবার ঐক্যবদ্ধ হন। নির্বাচনের দরকার, কিন্তু নির্বাচনের আগে দরকার আপনাদের নৈতিকতা। এই যে একটা অনৈক্য কমিশন খুলছে সরকার, হ্যাঁ, ওই অনৈক্য কমিশন নতুন করে অনৈক্য সাইন করবে একটা, ওইখানে কিছুই নাই, তারা কোনো নির্ধারণ করে নাই এটা কি ইলেকশনের দিন হবে, গণভোট না কি হবে। সাংবাদিক আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে যারা গণভোট দিবে তারা জানবে কিভাবে যে কোনটার মেরিট কি। এদেশের যেখানে 80% জন লোক ভালো করে লেখাপড়া করতে পারে না, তাদের সামনে গণভোট, পিআর নিয়ে আরেক উপহাস শুরু করেছে। আপনি জানেন সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে পিআর করতে 20 বছর লাগছে। 1970 সালে পার্লামেন্টে পিআর আসছে, সেটা পাশ হয়েছে 1990 সালে। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে, সুইডেন একটা, যেই দেশে উন্নত রাজনৈতিক সংস্কৃতি থাকে, যেই দেশে উন্নত রাজনৈতিক সাংগঠনিক কাঠামো থাকে শুধুমাত্র, এবং উন্নত স্থানীয় প্রশাসন ব্যবস্থা থাকে, তারাই শুধু পিআর করতে পারে। এবং আজকে আপনি পিআর দিবেন, এই জন্য আপনারা এই যে ঐক্য কমিশনের, অনৈক্য কমিশনের মিটিং একটা বদ্ধ করতে, অর্থাৎ এই পিআরটা শুধুমাত্র ওনাদের জন্য, জনগণের জন্য না। ওনারা যা করছেন, আমরা আজও পর্যন্ত জনগণের কাছে কি ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এটা চাই? জনগণ কোনো, বা যারা স্টেক হোল্ডার আছে তারা কোনো আসুক, পিআর করুক, পিআর যদি দেশের জন্য ভালো, কিন্তু জনগণকে আগে জানতে হবে এই পিআরে ভালো হবে না খারাপ হবে। পিআর তো আরেক ধরনের এক ন্যায়পত্য। কোনটা? ধরেন আমি তো কোনো, আমার তো কোনো পার্লামেন্ট সিট থাকবে না, তাহলে আপনি ভোট দিলেন কে? পার্টিকে। পার্টি নির্ধারণ করবে সিরিয়ালি কে এমপি হবে। তাহলে পার্টির যে বস, সে আরেক ডিক্টেটর হয়ে দাঁড়াইল। সে এক ডিক্টেটর থেকে আপনি আরেক ডিক্টেটরের কাছে গেলেন, কারণ পার্টি বস যার নাম দিবে সেই তো হবে, এখানে যেহেতু কোনো নাম নেই। আবার আপনার পিআরে আপনার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। আপনার জনগণ এখন যেমন কিছুটা হইলো এলাকায় গিয়া এক কাপ চা খেয়ে হইলো, কিছু না দেখ পিঠে হাত দিয়ে কয় ভাই দিব, কিন্তু পিআরে তো সেটাও নাই। তো এই যে জিনিসগুলি, পিআরের ভালো মন্দ দিকগুলো কেন জনগণের সামনে তুলে না ধরে অন্ধকার ঘরে বসে বসে, অন্ধকার ঘরে বসে বসে এগুলো তারা শুধু করতেছে। এই পণ্ডিতরাই তো দেশটা খাইল, এই পণ্ডিতরাই নষ্ট করবে সামনে, কারণ জনগণ অন্ধকারে। যেই জনগণের কথা আমরা বলি যে সকল ক্ষমতার উৎস জনগণ, সেই যারা ক্ষমতাধারী তাদেরকে আড়ালে রেখা আমরা কিসের আলোচনা করছি? আলোচনা উদ্বোধন করুন, জনগণকে সামনে নেন। আরেকটা ইম্পর্টেন্ট, যেটা 11টা কমিশন হয়েছে, আরেকটা যে কমিশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কমিশন, সেটা হয় নাই। সেটা হলো যে এই কাজগুলো আপনি আইন করলেন, পার্লামেন্টে করলেন, এগুলি এক্সিকিউট করবে কে? আমি রাজনীতিবিদরা তো আগে এই রাজনৈতিক দলগুলোর আপনি সংস্কার করছেন কিনা? আপনার এই রাজনৈতিক দলগুলির মন মানসিকতার পরিবর্তন হয় নাই। রাজনৈতিক দলের নেতৃত্ব কিভাবে পরিবর্তন হবে আমি জানি না। আমি নির্বাচনে আমি হব কিনা, প্রার্থী হবেন কিনা আমি জানি না। আমার ভাগ্য নির্ধারণ হবে অন্য জায়গার থেকে, জনগণ ভাগ্য নির্ধারণ করবে না। এই যে রাজনৈতিক ব্যবস্থা, আরেকটা দেখেন রাজনৈতিক ব্যবস্থা,
আপনি এমপি হইলেন, এমপি হয়ে আপনার প্রথম দায়িত্ব হইলো আপনার মেয়ে না ছেলেরে সেকেন্ড ম্যান হিসেবে দাঁড় করানো, যে আপনি মরে গেলে অর্থাৎ আরেক রাজতন্ত্র এই আমাদের এখানে কায়েম হচ্ছে। এগুলি বন্ধ না করে আপনি এগুলি বন্ধ না করে আপনি কিসের পিয়ার করেন, এগুলি বন্ধ না করে কিসের আপনি ঐক্যবোধ করেন? এই সমস্ত ফাইজলামি বাদ দেন, যেখানে কাজ করা দরকার সেই জায়গায় কাজ করেন, এই রাজনৈতিক দলের আগে সংস্কার করেন, তারপরে, কারণ এগুলি কার্যকরী কে করবে? আমি তো ঠিক না। জি মিস্টার আজিজ, দেখেন আমি উপদেষ্টার দিনে শুরু করেছিলাম, সেখান থেকে রাজনৈতিক দল পর্যন্ত ঠিকই বলছে। বিভিন্ন দলের এবং মিস্টার তাহের যেটা বলছেন যে অনেকের কল রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। হ্যাঁ আছে তো, কারণ হচ্ছে কল রেকর্ডও লাগে না। আমরা দেখছি না যে 6 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়েছে। আপনার খাল উদ্বোধন, খনন উদ্বোধনের জন্য স্টিল স্ট্রাকচার করে কার্পেট বিছায় এটা উদ্বোধন করছে। গভীর রাতে সকালে আপনার হাঁসের মাংস খেতে 300 ফিটে গেছে, ওটা বন্ধ হয়েছে বলে ওয়েস্টিনে গেছে। ঠিক ওই দিনই 10 লাখ টাকা আরেকজন সমন্বয়ক মিলে আইছে। এগুলো তো আমরা দেখছি দৃশ্যমান। তারপরে সাদা পাথরের জায়গায় একজন উপদেষ্টার স্বামী সব কিছু করতো, আর একজন দীপু যে এনার্জি প্রতিমন্ত্রী ছিল তার সম্পদ পাহারা দেয়, আর একজন এস আলমের সম্পদ পাহারা দেয়। এগুলো আছে তো সব। সুতরাং এটা জানার ভিতরেই, অজানা তো কাহিনী নাই। টাকা তো সব বোঝাই যাইতেছে। ব্যবসা নাই, কিন্তু ব্যবসায়ীরা ঠিকই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দিতেছে এবং নিয়ে আসতেছে। কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় উপহার, কেউ নিলে হয় ডোনেশন। এই কেউ কম আর বেশি, কেউ ফিসা নাই, সবাই করতেছে। আমার এলাকায় তো সব করতেছে, সবাই করতেছে। তো আমার কথা হচ্ছে যেটা এই দেশটা ঠিক হতে পারত। ধরেন এই সরকার, প্রেস সেক্রেটারি বলছে সাংবিধানিক সরকার। আমিও বলি, যখন ওত নিছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো তারা যখন সংবিধানের কোনো কিছু সংশোধন করতে চায়, এই ম্যান্ডেট তো তাদের নাই। হ্যাঁ, কিন্তু করেছে, এর বাইরেও করেছে, অনেক কিছু করেছে। 11টা সংস্কার কমিশন করছে। তারপরে সময়ের ক্ষেত্রে বলছে সংবিধান অনুযায়ী যেহেতু ওত নিয়েছে, সংবিধানে আছে একটি পার্লামেন্টের পরে 3 মাসের ভিতরে নির্বাচন। তারা যদি 3 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে এই যে বিদেশি শক্তিগুলো ঘুরপাক খাচ্ছে এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, এখন যে তাদের যে পপুলারিটি বাড়তেছে, 3 মাস হলে পরে ইলেকশন হলে খুব বেশি হলে এই আওয়ামী লীগ 12টা থেকে 15টা সিট পাইত। এখন ইলেকশনে দেন তারা তো, কারণ আমাদের দেশে যারা অপ্রেস তাদের পপুলারিটি কিন্তু অটোমেটিক বাড়ে। তো এই জন্যই যতই বলেন না কেন, আওয়ামী লীগ কিন্তু এই যে ঝটিকা মিছিল করতেছে, সব ঠেকাতে পারতেছে না। তারা তো পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতের সাথে যদি রিলেশনের কথা বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত তাদের সাথে ভালো রিলেশন হবে না। তারপরে প্রায় 30টা চুক্তি এবং সমঝোতার স্বাক্ষর করে গেছে শেখ হাসিনা ভারতের সাথে, সবগুলো ভারতের অনুকূলে। এই সরকার এত জনদরদি দেশপ্রেমিক একটা রিভিউ করছে, একটা এগ্রিমেন্ট বাতিল করছে, একটা সমঝোতা চুক্তি বাতিল করছে নাই। কিন্তু কথার বেলা কয় এই 7 সিস্টার থেকে শুরু করে সেই আপনার পাহাড়ের চূড়া থেকে, হিমালয় থেকে এটা আমাদের অংশ, এটা বলছিল না এক উপদেষ্টা? বলছিল তো, প্রধান উপদেষ্টা বলছে। হ্যাঁ, তো এই কথা কয়ে তো আরো আউলায় দিছে, সম্পর্ক আরো খারাপ করে দিছে। এখন ধরেন যে চুক্তিতে আছে বন্দি বিনিময় চুক্তি, সেখানে একটা ধারা কিন্তু আছে যার উপরে ভর করে কিন্তু শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। সেটা হচ্ছে একজন যদি দেখা যায় ইন্টেনশনালি কাউকে রাজনৈতিকভাবে তাকে কোনো বিচারে হ্যারাস করা বা জেল দেওয়া বা ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়, এটা যদি কারো ওই যে দেশে আশ্রয় নেয় তার সেই দেশের কাছে যদি অনুমান হয়, সে ফেরত নাও দিতে পারে। ওই জায়গায় তারা আটকা রাখছে। এখন সরকার তো খালি এখন রেড অ্যালার্ট জারি করে চিঠি দিয়েই শেষ, খালাস। এটাকে ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবে, এটা বোঝাই যাচ্ছে। ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবেন। ভারত থেকে উনি অফিস নিয়েছে, তো কলকাতায় তো অফিসে আছে, আওয়ামী লীগের অফিস খুলছে না, সেখান থেকে আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে। তো দীর্ঘস্থায়ী করতেছে একদিকে। মাঝখানে আপনি দেখেন এই সরকার গঠনের জন্য চেষ্টা করছে। এই যে 6 মামলার আসামি ডিটেনশনে ছিল,
পৃথিবীর ইতিহাসে আছে নাকি লোয়ার কোর্ট এক হেডিকে তাকে বেল দিয়ে দেয়, সাবের হোসেনকে বেল দিয়ে দেয়? সেখানে ফ্ল্যাগ নামায়া, আপনি ওখানে ফ্ল্যাগ গোপন করে ফ্ল্যাগ নামায়া কয়েকজন রাষ্ট্রদূত যায় দেখা করছে, কি কিছু কোনো শব্দ করছে সরকার থেকে? একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোইছে লুকায়া। এটা কি? বাট সবাই তো জানে, হ্যাঁ, এটা গোপন, সবাই তারাও তো জানে। গোপন করে। তো এই জন্য দেশে তো আপনার কথা হচ্ছে যে যাইছে তাই বিদেশিরা এখন করতেছে, এখানে সরকার বোধহয়। তাহলে কি আপনি আপনি ওই যে মিস্টার ঢালি যেরকম কনফিউজ, আপনি কি নির্বাচন নিয়ে কি দেখেন? মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো সম্ভাবনা তো দেখছি না, সব তো আউলে হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে বিশেষ করে আমেরিকার যে এজেন্ডা, আপনার মানবিক করিডোর দিয়ে যাবে, আরাকানে যাবে, আবার মায়ানমার জান্তা আরাকানে আসবে, তারপরে আমাদের দ্বীপ দিবে, সেনা ঘাঁটি হবে, সব কিছু হবে। তা গোপন চুক্তি করে আসছে না, আমার এই সরকার গোপন চুক্তি করছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এর গোপন চুক্তি কেমনে হয়? এই চুক্তি করে কেন? এগুলো আউট অফ দ্য ওয়ে জটিলতা, অর্থাৎ কোনো এজেন্ডা। আমি এই জন্য বলছি যে আমরা ভূ রাজনীতির ফাঁদে পড়ছি, এবং ভূ রাজনীতি এখন হচ্ছে বিদেশিদের এজেন্ডা পূরণ হবে। এখানে আমাদের দেশের জনগণ বা দেশের স্বার্থে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এই ইলেকশন আমার মনে হয় হবে না, পিছাবে, পিছাইলেও আর ইলেকশন হবেই না। আগামী 2-4-5 বছরে ইলেকশন হবেই না। রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। ভ্যাকুয়াম, রাজনৈতিক ভ্যাকুয়াম থাকে না, অন্যভাবে কোনো একটা সরকার এসে বসে পড়বে। জি মিস্টার ঢালি। আমি আজিজের সাথে তো দ্বিমত করার ওনার আগেই কিন্তু আমি বলছি, মানে একটা নির্বাচন একটা বিশাল যজ্ঞ, আর একটা গণ অভ্যুত্থানের পর একটা বিশৃঙ্খল অবস্থা দেশ, আইন শৃঙ্খলা, সেই অবস্থায় এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের চিন্তা, সকল পথকে এক জায়গায় পরিচালনা করার জন্য যেই একুমেন, যেই ধরনের মেধা, মনন, প্রজ্ঞা এবং সততা এই উপদেষ্টা পরিষদের থাকা উচিত ছিল। আমি বলি মেধাও নাই, মননও নাই, প্রজ্ঞাও নাই, আর সততায় তো তারা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কাজের তাদের পক্ষে কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু নির্বাচন করানো না। ইউনূস সাহেব বড় জোর নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করতে পারবে, বড় জোর ডিক্লেয়ার করে হয়তো বাইগাটিকে চলে যেতে পারবে, কিন্তু ইলেকশন যে শেষ হবে এটার নিশ্চয়তা উনি এই সরকার দিতে পারবে না। এবং আমি এখনো আহ্বান জানাবো এই সরকার এবং বাংলাদেশের যারা, মানে আমার বলবো যারা বিজ্ঞ রাজনৈতিক দল নেতা, আজকে সেনাবাহিনীর সাথে এই যে জনগণ বা এদেরকে যে মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে, সবাই উদ্যোগী হয়ে আমার মনে হয় এটাকে একটা নিরসনের জায়গায় যাওয়া উচিত। তা না হলে দেশ কিন্তু ভবিষ্যতে আরও গভীর সংকটে পতিত হবে। তখন এই যে জেনারেল ওয়াকার সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি বহু আগে বলছেন, তখন কিন্তু আমাকে দোষারোপ করেন না। তো কাজেই উনি কিন্তু ওনার রাস্তা ক্লিয়ার রাখছেন। আমি রাজনীতিবিদ এবং সবাইরে বলি, দয়া করে আপনারা আপনাদের রাস্তা ক্লিয়ার করুন, এই জায়গায় যাবেন না। সেনাবাহিনীর সাথে মুখামুখি করাটা অবশ্যই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা যুদ্ধ অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানবাধিকারের উদ্দেশ্যে তাদের বিচার, সর্বোচ্চ বিচার হওয়া উচিত। কিন্তু সেনাবাহিনী, আজিজ একটা কথা বলে গেছে, সেনাবাহিনী যুদ্ধের ময়দানে গিয়া যখন কোন সেনাবাহিনী তার কমান্ড ভুল বলছে না রাইট বলছে, সেনাবাহিনী দেখার কিছু নেই, চিন্তা করার কোনো অবকাশ নেই। এটা অন্য বাহিনী পারে, ট্রেনিংই থাকে না, সম্ভব না, মানে উচিত না আসলে। ট্রেনিং এ বলা যুদ্ধ করতে পারবেন না। তোমার সিও, তোমার কমান্ডিং অফিসার যা বলে দ্যাট ইজ রাইট, ওইটাই বাইবেল তোমার কাছে, ওইটাই বাইবেল। পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। কাজে ওনারা কিন্তু স্পষ্ট এই কথাটা, যেটা সিভিল আইনে আছে, যে যতই সিনিয়রদের থাকুক, তুমি তোমার বিবেক বিবেচনা করে
কাজ করবা, এটা কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো অবস্থাতেই খাটে না। তাহলে তো আর সেনাবাহিনী থাকবে না, যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা পালায় আসবে সব সেনাবাহিনী। একজন একজনের মতো চলবে, একজন একজনের মতো চলবে। তাহলে এটা তো আর ডিসিপ্লিন ফোর্স থাকবে না। তাহলে কারা এই সেনাবাহিনীকে ডিসিপ্লিন ফোর্স না করার চেষ্টা করতেছে? এটা কারা? এটা জামাত। জামাত বারবার এই কাজগুলো করছে, এখনো করছে। এর বিরুদ্ধে আমাদের সকল রাজনীতিবিদদের সচেতন হওয়া উচিত এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই ওই অন্ধকার ঘরে না বসা প্রকাশ্য আলোতে আসেন। আপনারা আলোতে আইসা জনগণকে জানান কি হয়েছে এতদিন, আপনারা গুজগুজ করে কি করছেন। যেই জনগণের জন্য রাষ্ট্র, যেই জনগণের জন্য সংবিধান, সেই জনগণের জন্য সার্বভৌমত্ব, সেই জনগণ জানে না। পলাশীর প্রান্তরের মতো বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেল। পলাশীর মাঠের 2.5 মাইল দূরে কৃষক তার মনের আনন্দে ধান চাষ করে যেতেছে। ঠিক বাংলাদেশ কিন্তু একই হচ্ছে, সেই পলাশী প্রান্তরের মতো আমাদের স্বাধীনতার সুস্থ হস্তগোপিত হচ্ছে, এই জনগণ জানে না। কাজেই সাধু সাবধান। জি মিস্টার আজিজ, না একটা হচ্ছে যে এই যে সেনাবাহিনী নিয়ে তো যেটা হচ্ছে, কিন্তু আপনি কি আসলে মনে করেন যে এখন যে আপনি একটু আগে আওয়ামী লীগের কথা বলছেন তাদের জনপ্রিয়তা আগের চাইতে এখন বাড়তে শুরু করেছে, যেটা একদম শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল, বা শুধুমাত্র তাদের সমর্থকরা হয়তো তাদেরকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এমনি তার কার্যক্রম স্থগিত, কিন্তু আওয়ামী লীগের বাইরে অনেকগুলো দল আছে। আমরা যদি ঐকমত্য কমিশনের এই যে এক্সারসাইজ যেটা 3 মাস ধরে দেখলাম, সেখানে 32টি দল অংশ নিয়েছে, কিন্তু নিবন্ধিত 30টি দল কিন্তু এই প্রক্রিয়ার বাইরে ছিল। একদিকে এই ঐকমত্য প্রক্রিয়ার চেষ্টার মধ্যে ওই দলগুলো বাইরে, তারা নিবন্ধিত, আর একটা হচ্ছে তাদেরকে বাইরে রেখে নির্বাচন। কারণ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, জাতীয় পার্টি নিয়ে আপনি জানেন মাঝে মধ্যেই নানান কথাবার্তা হয়, অন্যদের নিয়ে হয়তো অন্যরা তো ভিজিবল না, হয়তো যখন হবে তখন নানা রকমের। আমার কাছে খবর আছে, আমি একদম রাজসাক্ষী হিসেবে বলেন। আওয়ামী লীগের এই যে যতগুলো নিবন্ধিত ছোটখাটো দল আছে এবং পরেও যেগুলো নিবন্ধন, এখানে আওয়ামী লীগের দল আছে, তার আগের নাম আছে জাতীয়। হ্যাঁ, এখন এই চেষ্টাও চলতেছে যে তারা নির্দোষ লোক খোঁজ করতেছে, প্রত্যেক এলাকায় স্বতন্ত্র প্রার্থী দিবে অথবা ওই পার্টির নামে দিয়ে দিবে, পার্টির আকার যত ছোটই হোক, এটা কিন্তু চেষ্টা করতেছে তারা। এবং এই ইলেকশন যদি হয়, সেখানে প্রত্যেকটা সিটে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারে। আর না হলে আমার কাছে মনে হয়েছে, দেখেন যত জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা কিন্তু বেশিরভাগ বিএনপির কর্মীরা করেছে। সুতরাং রেজাল্ট কিন্তু খুব, ইলেকশনের রেজাল্ট কিন্তু ভালো, মানে পরোক্ষ সরাসরি ডাবল আপনি বলতেছেন যে ভোটটা গিয়ে জামাতের পড়তে পারে। কারণ এখন তো ভারতও চায় যে জামাত আসুক, বিজেপির সামনে ইলেকশন, ভারতও চায়। আমরা তো এই জন্যই বলছি, নানান ফাঁদে পড়েছি। এই ফাঁদ ইউনূস সাহেব, কিন্তু আমাকে একটু বলেন, এই ফাঁদে তো প্রফেসর ইউনূস বা তার সরকারকে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দায় কি? না, বিএনপির সমস্যা হচ্ছে, বিএনপির মূল প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি থাকতো, ধরেন আওয়ামী লীগ নির্বাচনে আছে, তাহলে কিন্তু জামাত বিএনপির কাছে ঘুরঘুর করতো, সিট চাইতো। হ্যাঁ, সিট নিয়ে হয়তো বড় ধর বার্গেনিং করতে, আমাদের গতবার 2টে দিয়েছিলেন, এবারে 4টে মন্ত্রী দেন বা 3টে মন্ত্রী দেন। যেই আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগের সাথেও কিন্তু খাতির করে, আবার দেখেন মসজিদে গিয়ে উলুধ্বনিও দেয়। হ্যাঁ, জামাত কিন্তু ইসলামিক দল না, এটা সরকারে যাওয়ার জন্য যা করতে হয় তাই করতেছে। এবং যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত কিন্তু সব ষড়যন্ত্রের মূলে এখন জামাত খেলতেছে, খেলোয়াড় ভালো। আমি তো মনে করি বিএনপির চাইতে জামাত খেলোয়াড় এখন ভালো। অর্থাৎ অস্থিরতা তৈরি করা, ইলেকশন ঠেকানো, ইলেকশন না করা, এই দেশটাকে একেবারে পুরোপুরি জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া, বা দক্ষিণপন্থীগণ ভদ্রভাবে যাই বলেন ওই জায়গায় নিয়ে যাওয়া, উগ্রবাদের নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আপনারা বলেন। কিন্তু একটা আলোচনা নানা মহলে আছে যে জামাত হয়তো এই ইলেকশনে জিতেও যেতে পারে, যেটা অনেক
ডিপ্লোম্যাটিক কমিউনিটির মধ্যে এই ধারণা আছে, সাধারণভাবে ধারণা আছে, যত সার্ভে দেখবেন সবই মনে হচ্ছে যে বিএনপির ঘাড়ের উপরে জামাত নিঃশ্বাস ফেলছে, এরকম একটা ভাইব তৈরি হয়েছে। না, সার্ভের ভিতরে অনেকগুলো সার্ভে আমি ফলো করছি, টেলিফোনেও সার্ভে করছে, এটা না না সেগুলো করছে, আমি বলছি দুই হলো, আবহ তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা সার্ভেতে দেখেন প্রায় 40 থেকে 46% কোনো কথা রেসপন্স করে না। হ্যাঁ, এরা কিন্তু আমার ধারণা এরা বেশিরভাগ হলো আওয়ামী লীগ। তারপরে নেক্সট একটা সার্ভে বেরোলো না, যে তারা পিআর সিস্টেম বোঝে না, বুঝলেও তরুণদের ভিতরে অংশর 22% বলছে তারা পিআর টিআর চায় না, আগের মতো ইলেকশন চায়, আর 20% বলছে যে তারা পিআর চায়, এ না বুঝেই চায়, কিন্তু আবার পিআর বোঝে না। সুতরাং এখানে যে সার্ভেগুলো করছে, সার্ভেগুলো ডিপেন্ডেবল না। দেখেন 17 বছর সরকারের বাইরে বিএনপি, সরকারে নাই, এবং নির্যাতন, গুম, খুন সব কিছু হয়েছে, কিন্তু আপনি বলেন তো একটা বিএনপির নেতা কর্মী নিষ্ক্রিয় হয়েছে, দল বদল করছে, নিষ্ক্রিয় হয়েছে দু একজন। এখন ভোটের সময় যত যাই করুক, চাঁদাবাজি করুক আর যাই করুক, মারামারি করুক, দলাদলি করুক, যাই করুক, ভোটটা কিন্তু বাইরে দিবে না। এবং আওয়ামী লীগ নাই, এখন বিএনপি বড় সংগঠন, যদি ইলেকশন হয় সরকার গঠন বিএনপিই করবে, এটা হলো আমার ধারণা। যত যাই কোন উপরে যাই দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটি দেখবেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখবেন, এইটা কিন্তু ওইখানে যাবে না। ধরেন আমার ফ্যামিলি উদাহরণ দিই, 71 জন সদস্য, 71 জন, 45 জন হলো ভোটার। আমার তরুণ অনেক না, এই তরুণ তো আমার ধারণা আমার কেউ আমার কথার বাইরে যাবে না। তো তরুণ মানে কি একটা স্বৈরতান্ত্রিক আপনার কথার বাইরে যাবে না, আমি আমার কিচ্ছু নাই। 45 জনের ভিন্ন মত থাকতে পারে না, কারণ 45 ভিন্ন মত নাই, কারণ তরুণ, কারণ এমন হয়েছে যে ধরেন আমার কিচ্ছু নাই, কিন্তু আমার সবই আছে, আমার কোনো অভাব হয় না, সমস্যা নেই, আমার বড় ফ্যামিলি, আত্মীয় স্বজন বড় এলাকায়, সুতরাং আমার কোনো সমস্যা হয় না। তো কারণ এই যে ধরেন যা খরচ আছে সব আমাকে বিদেশি নিয়ে চিকিৎসা করে আমার ফ্যামিলির লোকজন, আমার কোনো টাকা নেই। তো আমার বক্তব্যটা একটাই, তরুণ ধরেন এই যে ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক ইউনিভার্সিটিতে গরম পানি ঠান্ডা পানি খাওয়ায়া, এই করে টাকা পয়সা দিয়ে ছোটবেলার থেকে আপনার ঢাকা ইউনিভার্সিটি তো একটা বড় ধরনের মাদ্রাসা হয়ে গেছে। আপনি দেখেন 50%, 40% ছেলে মেয়ে এখন মাদ্রাসায় পড়া। কারণ হচ্ছে যে শেখ হাসিনা আইন করে দিয়ে গেছে যে মার্কের উপরে, এসএসসি লেভেলে মার্ক পাইলে তার উপরে মার্ক আছে, সেটাতে তারা এগিয়ে যায়। মাদ্রাসায় পড়লে তো 80-90% আপনার মার্ক পায়, কিন্তু জেনারেল লাইনে পড়লে তো 80 এক্সিট করা মুশকিল। তো এই জন্য ওখানে পিছিয়ে পড়ে। তো এই নানাভাবে যে পাশ করছে, জাতীয় নির্বাচনে কিন্তু এইটা ঘটবে না। তরুণ প্রায় আছে, এটা ঠিক, তরুণ প্রায় 4 কোটি তরুণ, কিন্তু তরুণ এখনো সমাজে কালচার আছে, মুরব্বীদের কথা শোনে, এখনো শোনে, গ্রাম বাংলায় এটা শোনে, এটা শহর না, শহর না, ভ্যানের রুটি খায় মানুষ হয়েছে না। কিন্তু সেটা হয়তো আপনার আইডিয়াল নির্বাচনের চিত্র বলছেন, যদি নির্বাচনটা আইডিয়াল না হয় তাহলে? আইডিয়াল না হলে যে যে লাইনে সেই বাক্স নিয়ে দৌড়াবো, বাক্স মাথায় করে নিয়ে চলে যাবে, কে নিরাপত্তা নাই তো, পুলিশ নাই, আনসার বয়ে থাকবো, তো যার যার মাথায় করে নিয়ে বাক্স নিয়ে দৌড়াবে। যদি আওয়ামী লীগেরা বলে আগের রাত্রে ইলেকশন হয়েছে, আর এই সরকার যদি ইলেকশন যায় আর সেনাবাহিনী যদি কোনো ধরনের মানে নৈতিক সমর্থন না দেয়, তাইলে এবার 18 সালের ইলেকশনের যে আগের রাত্রে হয়েছে, এবার আগের দিনই হয়ে যাবে ইলেকশন। কারণ পুলিশ মানে যেখানে যার শক্তি, মানে দিনের ভোট দিনে হবে, কিন্তু আগের দিন হবে, আগেরটা দিনের ভোট রাতে হয়েছে, এটা দিনের ভোট। এই জন্য আমি বলছি যে ক্যাওস এন্ড কনফিউশন লাগবে। ইউনূস সাহেব বলতে বড় জোর নির্বাচনের তারিখটা ডিক্লেয়ার করে যেতে পারবে, কিন্তু ওনার যে পরিষদ, এই যে পারিষদ উনি যাদেরকে রয়েছেন, যেগুলি করে না কো ফোসফাস, মারে না কো ঢোসডাস, এই যে বাবুরাম সাপুরে নিয়ে বসছে, এদেরকে দিয়া একটা ইউনিয়ন কাউন্সিলের, জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনও সম্ভব না। কাজেই নির্বাচন যদি করতে হয়, রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার, স্পেশালি এখানে সেনাবাহিনীর
মানে সাংঘাতিক একটা ভূমিকা রয়ে গেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর, তাদের সাথে আলোচনা করে নির্বাচনটা আমি চাই যে সুষ্ঠু হোক, কিন্তু নির্বাচনের কোনো মানে আমি যে রাজনীতিবিদ হিসাবে দীর্ঘ নির্বাচন দেখছি, তো সে আইয়ুব খানের ফাতেমা জিন্নার নির্বাচন থেকে দেখে আসতেছি, কিন্তু এইরকম পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। এবং নির্বাচনের আগে আরেকটা ভাইটাল প্রশ্ন রয়ে গেছে, আমরা তুলি না, সেটা হইল যে কোর্টে যেটা তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা রয়েছে, এখন ডেফিনেটলি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই রায়টা আসবে। আচ্ছা, কথা আর কি মনে করি হাইকোর্টে এসছে, এখন অ্যাপিলেট ডিভিশনে কি হবে? 23 তারিখে ফার্স্ট হিয়ারিং, 23 তারিখে ফার্স্ট হিয়ারিং এর দিনই তো রায় হবে না, এরপরে কিন্তু কোর্ট বন্ধ হচ্ছে, তাই না? আর প্রধান বিচারপতিও অবসরে যাচ্ছে ডিসেম্বরে 28 তারিখ। তাহলে এই রায় যদি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, মানে জনগণ তো চায় তত্ত্বাবধায়ক সরকার হয়, সব রাজনৈতিক দলও চেয়েছে, মানে ঐকমত্য কমিশনের সবাই চাইছেন ঐকমত্য, এই বিষয়ে কোনো ভিন্ন মত নাই। তাইলে রায় হওয়ার পরে তাহলে নতুন আরেকটা সরকার করতে হবে। এই সরকারকে তো কোর্টকে এটা ঘোষণা দিবে যে ইউনুস সরকারি তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান অনুযায়ী তো এটা ঘোষণা দিতে পারবে না। আগের যে প্রসিডিংসগুলো আছে, কোর্ট তো আগের প্রসিডিংসগুলো দেখবে, সেই প্রসিডিংস অনুযায়ী রায় হবে। তো রায় যদি ডিসেম্বর জানুয়ারিতে হয়, আরেকটা সরকার করে, আপনি ফেব্রুয়ারিতে কেমনে নির্বাচন করবেন? এটা আমি লজিক্যালি বললাম। আর ওইটা আগে বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, ওইটা হলো বাস্তব চিত্রটা দেখা। আর এটা বলছি আমি লজিক্যালি। তো সব দিক দিয়েই কোনো দিক দিয়েই এই গুগলিকে ব্যাটে বলে মিলাতে পারছি না, দুর্ভাগ্য। আর কিছু যোগ করবেন? 1-1.5 মিনিটে বিষয়টা হচ্ছে যে যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, কারণ ভারতে 1 মাস ধরে ইলেকশন হয়, আমাদের দেশে এই সরকারের পক্ষে এই 300 সিটের নির্বাচন করা সম্ভব নয়। এত ম্যান পাওয়ার এই সরকারের নাই। প্রথম কথা হচ্ছে সদিচ্ছা। দুই হলো চাইছেন সেটা আপনি একদম তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছেন কেন, সেটা হলো ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে দেশটাকে যদি ভাগ করে নিত, এবং ইলেকশন কমিশনে অনেক অফিসার আছে, যে কোনো প্রয়োজনীয় অফিসার যদি নিয়োগ করতো, নতুন করে ট্রেনিং দিয়ে নিত, আর্মির সাথে এই কনফ্রন্টেশনে না যেত, তাহলে ইলেকশনটা হওয়া সম্ভব ছিল। হ্যাঁ, কিন্তু এখন বোধহয় ইলেকশন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং অনেকে মনে করে যে হয়তো ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে না, পরে পিছাবে। আমার মনে হয় একবার পিছালে আর ইলেকশন 4-5 বছর হবে না। এটার সাথে একটু যুক্ত করি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রায়ই পরীক্ষা পিছানোর জন্য যাইতাম, এবং কয়েকবার গেছি। পরে দেখলাম পরীক্ষা যখন পিছাইলাম 1.5 মাস 2 মাস, তোমার মনে আছে কিনা, তো পরীক্ষা পিছাইলাম পরে আসলে একদিন আর বই নিয়ে বসা হয়নি, কোনো কাজ হয়নি। তো কাজেই আমাদের এই পরীক্ষা পিছাইলে আর বই নিয়ে বসা হবে। আর আমি যেটা বলছি যে এটা সাংবিধানিক সরকার, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে সেটা কিন্তু ভ্যালিড। এটা অনেকেই বলে এই সরকার আছে অন্তর্বর্তীকালীন, তাহলে তত্ত্বাবধায়ক কেন হবে? তত্ত্বাবধায়ক তো সংবিধানে আছে, আর এটা তো সংবিধানে নাই। ওই সংবিধানের যদি প্রশ্ন উঠাই, শেষ করতে হবে, সংবিধানের কোন ধারা বলে 106-এ রেফারেন্স চাইছে? আমাদের সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। সেই রেফারেন্স কে দিলেন, কোথায় ছিলেন? সেনানিবাসে ছিল, কে দিল? উকিল? না, সেটা না। আমাদের সংবিধানে রাষ্ট্রপতির একমাত্র সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োগ ছাড়া আর কিছু করার, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আর কিছু করার অধিকার নেই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার আতার রহমান ঢালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সময়।
দর্শক, আমার দুই অতিথি, একজন সাংবাদিক, একজন রাজনীতিক, দুজনই বলছেন যে দেশে যা কিছু হচ্ছে তা নির্বাচনকে বিলম্বিত করবার একটা চেষ্টা, এবং নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হলে আগামী কয়েক বছরের মধ্যে নির্বাচন হবে কি না সেটা ওনারা বলছেন। যদি আমি এর আগে একাধিকবার বলবার চেষ্টা করেছি বিভিন্ন সময় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আসলে নির্বাচন কবে হবে, আদৌ নিকট ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়ে বড় সংশয় রয়েছে। দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাবাহিনী এবং আইসিটি মুখোমুখি, কিন্তু ওনারা বলছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবারও একটা চেষ্টা আছে, এবং দেশকে কে রক্ষা করবে সেরকম কোনো রাজনৈতিক নেতা, সেরকম কোনো মানুষ ওনারা অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়তো নির্বাচনটা শুরু হতে পারে, তারিখ তারা ঘোষণা করতে পারেন, কিন্তু ওনার মনে করছেন, অন্তত একজন অতিথি খুব জোর গলায় বলছেন যে তিনি মনে করেন না এই নির্বাচন তার পক্ষে শেষ করা সম্ভব হবে, এবং দেশকে একটা গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমার আরেকজন অতিথি বলছিলেন যে ভূ রাজনীতির একটা ফাঁদে বাংলাদেশ পড়ে গেছে, এবং এটা এখন কার্যকর হবার পথে। এবং সেনাবাহিনীকে ঘিরে যে ষড়যন্ত্র, সেটাও ওনার উল্লেখ করেছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করবার একটা চক্রান্ত আছে, এবং সেই লক্ষ্য নিয়ে আসলে সশস্ত্র বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীকে শূন্য করে দেবার একটা চেষ্টা আছে। এটা আমরা 2009 জানি একবার আমাদের অত্যন্ত ব্রিলিয়ান্ট 54 জন অফিসারকে শেষ করা হয়েছে, হত্যা করা হয়েছে পিলখানায়, এবং এখন সেনাবাহিনীকে নানাভাবে কেউ ঘুরিয়ে দেবার কথা বলছেন, কেউ সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন সেনাপ্রধানকে এক্ষুনি সরিয়ে দিতে হবে, কেউ সিদ্ধান্ত দিচ্ছেন একে একে সরিয়ে দিতে হবে, ওর এইভাবে বিচার করতে হবে। সব সিদ্ধান্তই আমরা বাইরে থেকে দিচ্ছি, আইন কানুন বিধিবিধানের কোনো বাদ বিচার নেই। কিন্তু সেনাবাহিনী একমাত্র বাংলাদেশে আসলে প্রতিষ্ঠান বা সশস্ত্র বাহিনী, এটাই আসলে প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। বাংলাদেশে কিন্তু আমরা গত 54 বছরে কোনো প্রতিষ্ঠান করতে পারিনি, কাজে সেখানে যেটুকু আছে সেটুকু শেষ করবার একটা ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র আসলে রুখে দাঁড়াতে হবে, এবং সেটা জনগণকেই করতে হবে। কোনো বিশেষ দল বা কোনো বিশেষ নেতার উদ্দেশ্যের দিকে তাকিয়ে থেকে আসলে এই সমস্যার সমাধান হবে না। সংকটটা গভীর এবং আরও গভীরতর হবার পথে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।